সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের বর্ষপত্র টেস্ট পেপারে গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করছি। যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো সব জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে না। আজকের ভিডিওতে আমরা সোনারপুর বিদ্যাপীঠ তার পেজ নাম্বার হচ্ছে 399 এর এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার অংশগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী ভিডিওতে এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা সোনারপুর বিদ্যাপীঠ যার পেজ নম্বর হচ্ছে 399 এর এমসিকিউ, শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যার অংশগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী ভিডিওতে এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের একের প্রশ্ন কি বলেছে না, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? দেখো, এখানে তোমার মূলধন ধরে নাও 100 টাকা, তাহলে সুদে আসলে কত হচ্ছে না এর দ্বিগুণ হচ্ছে, কত টাকা হবে? তাহলে দ্বিগুণ মানে 200 টাকা, তাহলে 100 টাকা বেঁধে 200 টাকা হলো। তাহলে এখান থেকে তোমরা সুদটা নির্ণয় করে ফেলতে পারবে। তাহলে 200 থেকে কি করবে তোমরা 100টা বাদ দিয়ে দাও, তাহলে কত পেলে না 100 টাকা। এটা তোমার সুদ হলো। সুদটা ক বছর হয়েছে না 10 বছরে, তাই তোমার 10 দিয়ে ভাগ করলে কি পাবে না বার্ষিক সুদের হার পাবে 10 10 100 অর্থাৎ 10%। অর্থাৎ বার্ষিক সরল সুদের হার কত হলো তোমার 10%, যেটা তোমার আছে অপশন বি এর মধ্যে। এবার আসি দুইয়ের দাগের প্রশ্নটা। দেখো, দুইয়ের দাগের প্রশ্নটা কি বলেছে না, এক্স স্কোয়ার মাইনাস অফ 7x প্লাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদের গুণফল তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো, বীজদের গুণফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ সি বাই এ। এখানে ধ্রুবক পদ কত আছে 3 বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে 1 অর্থাৎ 3/1 মানে 3, যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে। এবার আসি তিনের দাগের প্রশ্নটা। দেখো, তিনের দাগের প্রশ্নটা কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সঙ্গে কথা হবে। দেখো, এই একটা বৃত্ত এবং আরেকটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তাহলে এই স্পর্শকের সাধারণ স্পর্শক কটা হবে তোমার একটি হবে, সাধারণ স্পর্শক হবে একটি, যেটা তোমার আছে অপশন এ এর মধ্যে। এবার আসি চারের দাগের প্রশ্নটা। দেখো, চারের দাগের প্রশ্ন কি বলেছে, থিটা এর যে কোনো মানের জন্য 5 প্লাস 4 সাইন থিটা এর মান কি বলেছে না বৃহত্তম হবে। এখানে তোমার একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে তোমার অপশান যেগুলো আছে এগুলো কিন্তু 9 আছে, 1 আছে, 0 আছে এবং 5 আছে, এগুলো কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ তোমার এখানে অপশান এতে ছিল 9, ওটা কিন্তু 90 ডিগ্রি হবে। অপশানটা ভুল আছে, ওটা 90 ডিগ্রি হবে, কারণ সাইন 90 মান তোমরা নিশ্চয়ই জানো 1 হবে। তাহলে এখানে 5 আর এখানে সাইন 90 মানে 1, তাহলে 4, তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে 9, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম মান কিন্তু তোমার 9 আসছে। আর যদি তোমাকে ক্ষুদ্রতম মান বলতো তাহলে কি করতে, সাইন 0 0 হতো, তাহলে সেক্ষেত্রে ক্ষুদ্রতম মান তোমার কত হতো না 5 হতো। এবার আসি দাগ নম্বর 5-এর প্রশ্নটা। 5-এর প্রশ্ন কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 27:8। দুটি নিরেট গোলকের আয়তন কত বলেছে 27:8। তাহলে এখান থেকে তোমাকে বলেছে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো, গোলকের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে 4/3 পাই আর কিউব। আমরা ধরে নিলাম 4/3 পাই r1 এর কিউব অনুপাত চিহ্ন 4/3 পাই r2 এর কিউব, এটা কত না 27 অনুপাত চিহ্ন 8। এবার অনুপাত যেহেতু আছে 4/3 4/3 পাই আমরা কেটে দিতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি r1 এর কিউব বাই r2 এর কিউব সমান কত 27/8। এবার এখান থেকে আমরা r1 বাই r2 তার কিউব করে দিলাম, 27 হচ্ছে 3 এর কিউব জানো, আর 8 কত কিউব হয় 2 এর কিউব হয়। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি কিউবটা বাদ দিয়ে দিই তাহলে কি লিখতে পারি, তাহলে r1 বাই r2 সমান কত আসছে না 3/2। এবার তোমাকে বের করতে বলেছে এদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল সূত্র তোমরা নিশ্চয়ই জানো 4 পাই r1 স্কয়ার অনুপাত চিহ্ন 4 পাই r2 স্কয়ার। তাহলে 4 পাই, এই 4 পাই উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r1 বাই r2 তার হোল স্কয়ার। r1 বাই r2 মান কত ছিল 3/2 তার স্কয়ার, 3 স্কয়ার 9 এবং 2 স্কয়ার 4, অর্থাৎ অনুপাতটা তোমার দাঁড়ালো কত 9:4, যেটা তোমার আছে অপশন ডি এর মধ্যে।
এবার আমরা একের দাগে 6 অঙ্কটা করবো। দেখ একের দাগে 6 অঙ্কটা কি বলেছে, একটি চলকের তিনটি মান 4, 5 এবং 7 এবং তাদের পরিসংখ্যা p-2, p+1 ও p-1 এবং চলকটি যৌগিক গড় 5.4 হলে p এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তিনটে চল কি কি ছিল, 4, 5 এবং 7। তাহলে 4 তার পরিসংখ্যা কত দেওয়া আছে না p-2, তারপরে ছিল কত 5 যার পরিসংখ্যা দেওয়া আছে p+1 এবং 7 যার পরিসংখ্যা দেওয়া আছে p-1। এটা তাহলে আমরা সমষ্টি বের করলাম। আর মোট পরিসংখ্যা সমষ্টি, মোট পরিসংখ্যা কত ছিল p-2, p+1, p-1 এর যৌগিক গড়টা কত বলে দিয়েছে 5.4। এটাকে আমরা যদি সমাধান করি অর্থাৎ 4p - 4 2 8, 5p + 5 + 7p - 7 বাই p +1 - 1 করে দাও, তাহলে p অর্থাৎ 3p - 2 সমান সমান 5.4। 4 5 9, 9 7 হচ্ছে 16p, এটা হচ্ছে 8 সাথে 15, 15 থেকে 5 বাদ দিলে হচ্ছে -10 বাই 3p - 2 সমান সমান হচ্ছে 5.4। এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, এর আগে গুণ করছি, তাহলে 5.4 কে আমরা 3p - 2 সমান 16p - 10, এটা গুণ করলে কত আসছে তোমার 3 4 12 2 3 5 15 16, অর্থাৎ 16.2p মাইনাস এটা গুণ করলে আসছে তোমার 10.8 সমান সমান হচ্ছে 16p - 10। তাহলে p গুলো আমরা বাম দিকে নিয়ে চলে আসছি, এটা সমান আসছে -10 প্লাস 10.8, এটা বিয়োগ করলে আসছে 0.2p, এটা বিয়োগ করলে আসছে 0.8। তাহলে এখান থেকে p সমান হচ্ছে 0.8 বাই 0.2, দশমিক দশমিক তুলে দাও, 2 4 8। তাহলে এখান থেকে আমরা বলতে পারি p সমান 4, যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে। এবার আমরা শূন্যস্থান পূরণ অঙ্কগুলো করবো। দেখো প্রথম প্রশ্ন 2 এর দাগের 1, 2 এর দাগের 1 শূন্যস্থান পূরণ প্রথম কি করেছে না 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার আসল অর্থাৎ পিটা বলে দিয়েছে কত 180 টাকা, বার্ষিক সরল সুদের হার এটা তোমাকে নির্ণয় করতে বলেছে। সময়টা বলে দিয়েছি কত, এটা তোমার 1 বছর বলে দিয়েছে। সবৃদ্ধিমূল অর্থাৎ এটা তোমার বলে দিয়েছে কত 198 টাকা। এখান থেকে মোট সুদ আইটা আমরা বের করে নেবো, তাহলে 198 মাইনাস কত হবে 180 সমান সমান আসছে 18 টাকা। এবার সরল সুদের সূত্র তোমরা যদি প্রয়োগ করো আই সমান সমান হচ্ছে PRT/100। তাহলে এখানে আই হচ্ছে তোমার 18, পি হচ্ছে 180, আর বের করবে টিটা 1 বাই কত না 100। তাহলে এখান থেকে 0 0 কেটে দাও, উভয়পক্ষে 18 18 কেটে দাও, তাহলে এখান থেকে আর এর মান কত বেরোচ্ছে না 10%, অর্থাৎ বার্ষিক সুদের হার তোমার কত হচ্ছে 10%। এবার আসি 2 এর দাগের অঙ্কটা। দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে না a স্কয়ার বিসি এবং 4 হচ্ছে বিসি এর মধ্য সমানুপাতিক তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো মধ্য সমানুপাতিক নির্ণয় করার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে কি না এই দুটোর গুণফলের বর্গমূল করে নেবে, অর্থাৎ এই দুটোকে কি করবে তোমরা গুণ করবে এবং বর্গমূল আকারে লিখে ফেলবে। তাহলে এখানে দেখো এটা লিখতে পারি কত 4a স্কয়ার, দুটো বি আছে তার মানে বি স্কয়ার এবং সি আছে সি স্কয়ার। এবার এর বর্গমূল করলে দেখো 4 এর বর্গমূল হচ্ছে 2, a স্কয়ারের বর্গমূল হচ্ছে a, বি স্কয়ারের বি এবং সি স্কয়ারের জন্য সি এলো। এখানে তোমরা প্লাস মাইনাস লিখবে না, কারণ যেহেতু দেখো যেহেতু দুটো সংখ্যায় ধনাত্মক আছে তাহলে কিন্তু তোমার যে মধ্য সমানুপাতিক সেটা কি হবে সেটা ধনাত্মকই আসবে, অর্থাৎ উত্তর তোমার হবে কি না 2abc। এবার আমরা 2 এর দাগে 3 নম্বর করব। দেখো 2 এর দাগের 3 নম্বরটা কি বলা আছে tan থিটা ইনটু cos 60 ডিগ্রি, এটা সমান বলে দেওয়া আছে কত √3/2। দেখো tan থিটা যেমন আছে আমরা লিখে নিলাম, cos 60 এর মান কত হাফ, এটা সমান কত আসছে √3/2, 2 কেটে দাও, তাহলে এখান থেকে tan থিটা সমান tan কতর মান √3 হয় না tan 60 ডিগ্রির মান √3 হয়। তাহলে উভয় পক্ষে tan এর মানটা যদি তুলনা করি তাহলে থিটা সমান কত আসছে না 60 ডিগ্রি। এবার তোমাকে নির্ণয় করতে বলেছে sin থিটা মাইনাস 15 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin থিটার জায়গায় কত বসাবে না 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে এখানে আসছে sin 60 থেকে
15 বাদ দিলে কত আসছে 45 ডিগ্রি, সাইন 45 মান কত না 1/√2। এটা হচ্ছে তোমার উত্তর, অর্থাৎ এর উত্তরটা কত হলো না 1/√2। এবার আসি 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে না অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হবে না স্থূল কোণ হবে। এবার আসি 5 নম্বর প্রশ্নটা। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে না 5 নম্বর প্রশ্নটা বলেছে 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলোর মধ্যমা তোমাকে নির্ণয় করতে বলেছে। 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলোর মধ্যমা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা কিভাবে করবে না সংখ্যাগুলো প্রথমে মানের ঊর্ধ্বক্রম বার্ধক্রমে তোমরা সাজিয়ে নেবে। দেখো মানের ঊর্ধ্বক্রমে যদি সাজায় তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে কি আছে 7, তারপরে কি আছে তোমার 8 আছে লিখে নিলে, এরপরে কি আছে 9 আছে, এরপরে কি আছে তোমার 10 আছে, এরপরে দেখো 11 দুটো আছে তোমরা পরপর এরকম লিখে নেবে। তারপরে কি আছে না তোমার 13 আছে, 13টা লিখে নিলে। এরপর কি আছে তোমার 15 আছে, 15টা লিখে নিলে। এরপর কি আছে 16 আছে লিখে নিলে। এরপর দেখো লক্ষ্য করে দেখো কতগুলো তোমার সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। যেহেতু 9টা সংখ্যা আছে তাহলে মধ্যমা কত হবে তাদের মধ্যবর্তী পদটা, অর্থাৎ যেহেতু মধ্যমা তোমাকে বের করতে বলেছে তাহলে মধ্যমা যেহেতু 9টা পদ আছে তাহলে 9 + 1/2 এততম পদটা হচ্ছে তোমার কি না মধ্যমা হবে। 9টাকে 10/2 অর্থাৎ 5তম পদ, অর্থাৎ 5 নম্বর পদটা তোমার হচ্ছে মধ্যমা। দেখো 5 নম্বর পদ কত আছে 1, 2, 3, 4, 5 অর্থাৎ 11 হচ্ছে তোমার মধ্যমা। মধ্যমা কথা হলো তোমার 11। এবার আসছে দাগ নম্বর 6 এর প্রশ্নটা। দেখো কি বলেছে একটি নিডেড গোলক গলিয়ে একটি নিডেড লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, গোলক ও চোঙের আয়তন সমান হবে। এখন আমরা সত্য মিথ্যার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। প্রথম প্রশ্ন 3 দাগের আগে। দেখো 3 দাগের আগের প্রশ্ন কি বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। এই বিবৃতিটা কি হবে না এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি হয় উভয় সমান হয়, তাই তাদের পার্থক্য হবে 0 টাকা, অর্থাৎ এই বিবৃতিটা তাই মিথ্যা হলো। এবার আসি 2 এর প্রশ্নটা। দেখো 2 এর প্রশ্নটা কি বলেছে না এ বি অনুপাত চিহ্ন সি স্কোয়ার, বিসি অনুপাত চিহ্ন এ স্কোয়ার এবং সি এ অনুপাত চিহ্ন বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1 হবে। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। দেখো এর যৌগিক অনুপাত বের করার নিয়মটা কি না এর পূর্বপদ অর্থাৎ এ বি বিসি এবং সি এ এই দুটোকে গুণ আকারে লিখে নাও, এ বি বিসি সি এগুলো গুণ আকারে লিখে নাও এবং এর উত্তর পদ অর্থাৎ সি স্কোয়ার এ স্কোয়ার এবং বি স্কোয়ার এগুলোকে গুণ আকারে তোমরা লিখে নাও। তাহলে এটা কত আসছে তোমার, এটা গুণ করলে আসছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অনুপাত চিহ্ন, এটা গুণ করলে আসছে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত আসছে 1:1, তোমার প্রশ্নে বলা ছিল কত 1:1, তাই বিবৃতিটা কি হবে না বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আসি 3 এর প্রশ্নটা। দেখো 3 এর প্রশ্নটা কি বলেছে না cos 36 ডিগ্রি এবং সাইন 54 ডিগ্রির মান তোমার সমান আছে। এটা সমান হবে কিনা তোমাকে বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি প্রশ্নের সমান। আচ্ছা এখানে আমরা কি করছি না cos 36টাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারো না সাইন থিটা অর্থাৎ সাইন 54 ডিগ্রি। দেখো এই মানের সঙ্গে এই মানটা সমান হয়ে যাচ্ছে, তাহলে কি করবে না এই বিবৃতিটা তোমার কি হবে না সত্য হবে। এবার আসি 4 এর প্রশ্নটা। দেখো 4 এর প্রশ্নটা কি বলেছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হবে, না বিবৃতিটা হবে না বিবৃতিটা তোমার মিথ্যা হবে। কারণ দেখো দুটো সর্বসম ত্রিভুজ সদৃশ হতে পারে কিন্তু সদৃশ ত্রিভুজ সর্বসম না হতেও পারে। এবার আসি 5 এর প্রশ্নটা। দেখো 5 এর প্রশ্নটা কি বলেছে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে তাদের ব্যাসার্ধ 3 একক হবে। দেখো গোলকের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো কি না 4/3 পাই r3 এবং বক্রতলের ক্ষেত্রফল কত না 4 পাই r স্কয়ার। এই দুটো কি বলেছে সমান বলেছে, সাংখ্যমান সমান। এখান থেকে আমরা পাই এই পাই কেটে দাও, এখান থেকে r স্কয়ার কেটে দাও, এখানে r কিউবের কিউটা কেটে দাও এবং ওই পক্ষ থেকে 4 কেটে দাও। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে r সমান কত লিখতে পারি 3, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ তোমার কত হলো 3 একক। তাই বিবৃতিটা কি হবে না বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আমরা 3 থেকে 6 প্রশ্নটা করবো। দেখো 3 থেকে 6 প্রশ্নটা কি বলা আছে না 5
2 4 3 5 2 5 2 5 2। এই তথ্যগুলোর সংখ্যাগুলো মান তোমার 2 হবে। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। দেখো মানগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে যে কোনোভাবে সাজাই কেন, আমরা মানের ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে নিই তাহলে কি লিখতে পারি না 2, এখানে দেখো একটা এই একটা এই একটা, টোটাল 4টে 2 আছে। এবার দেখো 3 কটা ছিল তোমার, 3 একটা ছিল, লিখে নাও। এরপর দেখো 4 কটা ছিল, 4 তোমার একটা ছিল, এটা লিখে নাও। আর 5 কটা ছিল, একটা দুটো তিনটে চারটে, 5 আছে তোমার 1 2 3 4টে 5 ছিল। তাহলে এই তথ্যগুলোর সংখ্যাগুলো মান তোমার হওয়া উচিত কত না 2 এবং 5। কিন্তু তোমার প্রশ্নে বলা আছে সংখ্যাগুলো মান 2, তাহলে বিবৃতি লেখাবে এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতর এই প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতর এই প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।